Hello everyone, welcome to our virtual meetup. আমরা আরেকটি ভার্চুয়াল মিটআপে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ ভাই। উনি কিছুদিন আগে আরেকটি ভার্চুয়াল মিটআপ আমাদের নিয়েছেন। আপনারা নিশ্চয়ই সে সম্পর্কে অবগত আছেন। আমরা এখন রেগুলারলি আগের থেকে একটু মানে কি বলা কি এটাকে রেগুলার পেসে আর কি আমরা হচ্ছে আমাদের ভার্চুয়াল মিটআপ করার চেষ্টা করতেছি। আজকে আমাদের সঙ্গে প্যানেলিস্ট হিসেবে আসছেন শান্তনু ভাই। অনেকদিন শান্তনু ভাই আমাদের আগেরও অনেকগুলো ভার্চুয়াল মিটআপে যুক্ত হয়েছেন। সো ওয়েলকাম শান্তনু ভাই এবং সাজ্জাদ ভাই। আজকের টপিক হচ্ছে ডকার ফর জাভা ডেভেলপার। আই এম শিওর যে আপনারা সবাই ডকার সম্পর্কে ইতিমধ্যে শুনেছেন। এটা অনেকটা টক অফ দ্য টাউন। সবাই ইনফ্যাক্ট এই ডকার নিয়ে খুবই উৎসাহী। তো চলুন আমরা দেখা যাক আজকের এই ডিসকাশনে আমরা কতটুকু জানতে পারি ডকার সম্পর্কে। তো আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে। তো আমাদের এই চ্যাট আমরা যে ইউটিউব সেশন যে লাইভটা আমরা করছি সেখানে একটা চ্যাট অপশন আছে, সেখানে গিয়ে প্রশ্নগুলো করতে পারেন। এছাড়া আমাদের যে জাগবিটির যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে গিয়ে প্রশ্নগুলো করতে পারেন। আমরা চেষ্টা করবো যথাসাধ্য আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা মূল সেশনে চলে যাই। সাজ্জাদ ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো, থ্যাংক ইউ। শান্তনু ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেকদিন পর আমরা চেষ্টা করব যে এখন থেকে আরো বেশি নিয়মিত এই সেশনগুলো যাতে করা যায় আর কি। আমরা জানি আমরা সবাই ব্যস্ত, তার মধ্যেও যতটুকু করা যায় আর কি। তো সাজ্জাদ ভাই চলুন তাহলে আমরা শুরু করি। শিওর। তো ডকার কি? ইনিশিয়ালি আমরা সেটা নিয়ে আলোচনা করি। ডকার হচ্ছে সাবসিস্টেমের মতো। তো আমরা যদি কেউ ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স এর সম্পর্কে জানি, তাহলে ডকারের সাথে রিলেট করতে পারবো। আর যারা ভিএমওয়্যার ভার্চুয়াল বক্স সম্পর্কেও জানেন না, তাদের জন্য বলি এটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনার পিসির মধ্যে ধরেন আপনার একটা অপারেটিং সিস্টেম চালাইতেছেন, উইন্ডোজ, লিনাক্স আর ম্যাক হোয়াটএভার। তো এর মধ্যেও আপনি ধরেন অন্যান্য কোনো অপারেটিং সিস্টেম দরকার হয়, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার এরকম ভার্চুয়াল বক্স দিয়ে ধরেন আর একটা উইন্ডোজের মধ্যে উইন্ডোজ আরেকটা ভার্সন ইনস্টল করতে পারেন। উইন্ডোজ 10 এর মধ্যে উইন্ডোজ 10, আবার উইন্ডোজ 10 এর মধ্যে এক্সপি বা লিনাক্স আর হোয়াটএভার, যেই ধরনের অপারেটিং সিস্টেম আপনার দরকার হোক না কেন, আপনারা সেটা ইউজ করতে পারেন। তো এইটা মানে এই ভিএমওয়্যার ভার্চুয়াল বক্স এইগুলা একটু হেভি ওয়েট। এইগুলার আমরা যেই ধরনের ইমেজ ডাউনলোড করি সেগুলো আমরা দেখা যায় যে উবুন্তুর ইমেজ একটা লাইক 1 গিগাবাইটের উপরে, উইন্ডোজের তো 3-4 গিগাবাইট, আর ম্যাকের ইমেজ এরকম পাওয়া যায় না। তো এগুলা হেভি ওয়েট, বাট এইগুলা তেমন মানে ডকারের যে মেইন পারপাসটা সেই পারপাসটা সার্ভ করে না। সেটা হচ্ছে লাইক কন্টেইনার বানানো, লাইট ওয়েট কন্টেইনার বানানো, ওইখানে আপনাদের প্রজেক্ট যদি কোনো থাকে ওটা ডিপ্লয় করা বা এরকম। তো তাহলে এখন আমরা দেখি যে ডকারে কিভাবে স্টার্ট করা যায় আর কি। তো ডকার ইনস্টল করার জন্য আপনাদের যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য আপনার জাস্ট লিখবেন যে ডকার ইনস্টল আপনাদের যে অপারেটিং সিস্টেম। সো আমার এখানে লিনাক্স আছে, তো আমি লিনাক্সটা দেখি, বা মোর স্পেসিফিকলি উবুন্টু। তো এখানে মোটামুটি সিম্পল ইনস্ট্রাকশন আছে, কতগুলো কমান্ড চালাইতে হয়, এগুলো চালানোর পরে আপনি আপনার ডকার ইনস্ট্যান্সটা আর কি তৈরি হয়। তো সবকিছু ইনস্টল করার পরে এই কমান্ডটা যদি চালান, তো আমি কমান্ডের জন্য আরেকটা স্ক্রিনে চলে যাচ্ছি। সো এখন আমার টার্মিনাল দেখতে পাচ্ছেন। টার্মিনালে যদি এই কমান্ডটা চালাই, সো সবসময় আপনার সুডো হয়ে চালাইতে হবে, অথবা আপনি ডিরেক্টলি রুট হতে পারেন। তো এখানে জাস্ট বলছে যে হ্যাঁ ডকারটা সেট আপ হয়ে গেছে কারেক্টলি, এখন আপনি ডকার নিয়ে কাজ করতে পারেন ওইসব কমান্ডগুলো দিয়ে আপনার ইনস্টল করার পর আর কি ডকার আপনার অপারেটিং সিস্টেমে।
তো এখন দেখা যাক যে আচ্ছা ডকারে কি ধরনের ইমেজ আমি বা ডকারে কি কাজ আমরা করতে পারি। তো আমি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে বলি। মানে ডকারের অ্যাডভান্স ফিচার গুলা নিয়ে আমি আলোচনা ওরকম করব না, বেসিক জিনিস নিয়ে এখানে কথা বলবো। তো নর্মালি আমাদের কিরকম দরকার হতে পারে, সো আমার একটা উইন্ডোজ মেশিন আছে, আমার সার্ভারটা চলতেছে উবুন্টুতে, তো ওইখানে আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার। তো এখন আমার তো জানতে হবে যে কি কমান্ড এখানে চালাইতে হবে। তো এটা একটা রানিং সার্ভারে একটা প্রোডাকশন সার্ভার, এখানে তো আমি ইচ্ছা মতো ওই রানিং সার্ভারে আমি কিছু শিখতে পারবো না। তো এইটার জন্য দেখা যায় যে যে ভালো হয় যদি আমি আমার পিসিতে এটা ইনস্টল করি। তো পিসিতে ইনস্টল করা ঝামেলা, আচ্ছা ঠিক আছে ভিএমওয়্যার ইনস্টল করি, ভিএমওয়্যার ইনস্টল করাটা ওইখানে মানে অনেক কিছু করতে হয়, বা ওইটা অনেক রিসোর্স হাংরি। তো সোজা ওয়েতে, সিম্পল ওয়েতে কিভাবে কাজ করা যেতে পারে, তো ওই কারণে একটা আমরা ডকার ইনস্ট্যান্স তৈরি করতে পারি, সরি ডকার কন্টেইনার তৈরি করতে পারি। তো এখানে আমি দুটা জিনিস বলে রাখি, যে একটা হচ্ছে ডকারের একটা ইমেজ আপনার চালানোর জন্য দুইটা জিনিস তৈরি হয় যখন আপনি ইমেজ তৈরি করবেন। একটা হচ্ছে ইমেজ যেটা ডাউনলোড হয়, ধরেন আপনি উবুন্টু মানে নর্মালি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় যেটা করি আমরা, একটা সরি হ্যাঁ একটা ইমেজ ডাউনলোড করি আমরা ওয়েব থেকে, এবং তারপরে ওই ইমেজটা আমাদের পিসিতে ইনস্টল করি। তো এখানে ইনস্টলের বিষয়টা এখানে বলা হয় এক একটা কন্টেইনার। তো এখন আমাদের দরকার একটা উবুন্টু ইমেজ আমাদের সার্ভার চলতেছে, তো ওই সার্ভারে আমরা কিভাবে কি কাজ করব। তো এরকম একটা সার্ভার চালানোর জন্য আমাদের যে কমান্ড দিতে হবে সেটা হচ্ছে sudo docker dash it run dash it ubuntu bash। তো আমি এটার এক্সপ্লেইন করতেছি এখনই, let me just write the command. সো ফার্স্ট সুডো সুপার ইউজার হওয়ার জন্য ডকার দিয়ে আপনার কমান্ড চালু করতে হবে, দেন হচ্ছে রান, আপনি কি রান করতে চাচ্ছেন। আইটি দিয়ে বোঝাচ্ছে যে আপনি ইন্টারঅ্যাক্টিভ মোডে এটা চালু করতে চাচ্ছেন, দ্যাট মিনস এটাতে আমি লগ ইন করে আপনি কিছু কাজ করবেন। আর এম দিয়ে বোঝাচ্ছে যে এটা আমি টেম্পোরারিলি চালু করতেছি, এটা আমি এখন কাজ করা শেষে আমার এই কন্টেইনারটা ডিলিট করে দাও। দেন উবুন্টু ব্যাশ। উবুন্টু হচ্ছে আপনার ইমেজ, আর এরপরে আপনার ভার্সন নেম বলতে হয়, কিন্তু যদি আপনি ভার্সন নেম না বলেন তাহলে এই লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে, এই ভার্সনটা ডাউনলোড করে। আর ব্যাশ হচ্ছে লাস্টে যে আপনি ব্যাশ এই উবুন্টু যেটা আপনি তৈরি করতেছেন এটার ব্যাশ উইন্ডোতে দেখতে চাচ্ছেন আর কি, কি কাজ করতেছে। তো লেটস রান দিস। তো এখন আমার একটা উবুন্তুর সিস্টেম তৈরি হলো, এটা কমপ্লিটলি সেপারেট সিস্টেম। সেখানে আপনার যে পিসি ভার্সন এটার সাথে কোনো রিলেশন নাই, এখানে সবকিছু আলাদা। তো আপনি হোস্ট নেম ড্যাশ আই দিলে এটার আইপি অ্যাড্রেস দেখতে পারবেন, এখানে এপিটি আপডেট কমান্ড চালাইতে পারবেন। এখানে এটা চালু হতে সময় লাগবে, সো লেটস জাস্ট ক্যান্সেল দ্যাট। দেন আপনি কোনো টুলস দরকার আপনার সেটা ইনস্টল করতে পারবেন, মানে টোটালি এপিটি ইনস্টল vim or whatever emacs or whatever you need in your operating system, এখানে আপনি সেগুলো ইনস্টল করতে পারবেন। সো এইখানে আপনি লাইক আপনার সার্ভারের যে ফিলিংসটা ওইটা পাবেন, যে আচ্ছা ঠিক আছে আমার সার্ভারটা উবুন্টুতে চলতেছে, তো আমি এটা কিভাবে কি কাজ করব। তো এটা সেপারেট একটা উইন্ডো তৈরি হলো। সো সবাই তো শুনতে পারতেছেন রাইট? হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। ওকে ওকে অসম। তো এখন এটা একটা ইমেজ তৈরি হইলো, এবং আমরা এইখানে ইমেজ একটা কন্টেইনার তৈরি করলাম। এখানে আমাদের একটা সেপারেট একটা অপারেটিং সিস্টেম হিসেবে এখানে আমাদের যা যা কাজ দরকার এটা আমরা কাজ করলাম। বেনিফিট কি, আস্তে আস্তে আমরা ওইদিকে আগাবো, আমি জাস্ট বেসিক থেকে বলা শুরু করেছি। তো আপনার কাজ শেষ, দেন আপনি এক্সিট আউট করতে পারেন। তো এখানে তাহলে কি হলো, তো আমি শুরুতে বলেছিলাম যে এখানে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে ইমেজ। সো ফার্স্টে আপনি ইমেজ ডাউনলোড করেন। তো এখানে যেহেতু আবার এই ইমেজটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, এই কারণে এখানে তেমন সময় লাগেনি। বাট আপনি ধরেন যে ইমেজটা আমার মেশিনে নাই, যেমন এই মুহূর্তে আমার জাভা 7 এর
ইমেজটা আমার মেশিনে নাই। সো এটা যদি আমি চালাতে যাই তাহলে দেখবেন এরকম একটা মেসেজ আসছে যে আনএবল টু ফাইন্ড ইমেজ, এবং এরপরে এই ইমেজটা ফার্স্টে ডাউনলোড করার চেষ্টা করবে, তারপরে ওইরকম একটা উইন্ডো দিবে যেখানে সবকিছু ইনস্টল হবে। ওইটাও একটা লাইক লিনাক্স মেশিনই হবে, এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। বাট এই জাভা ইমেজের সুবিধাটা হচ্ছে এখানে অলরেডি জাভা 7 ইনস্টল থাকবে। সো আমার মেশিনে জাভা 8টা ডাউনলোড করা আছে। তো জাভা 8টা দেখি। জাভা 8 এখানে যদি আমি দেখি যে জাভা ভার্সন, এটা কিন্তু কমপ্লিটলি সেপারেট আরেকটা মেশিন। সো এখানে আমার জাভাটা ইনস্টল করা আছে। সো আমার ধরেন কোনো একটা মেশিনে কাজ করার দরকার যেখানে জাস্ট আমার জাভা থাকলেই হয়, একটা অ্যাপ্লিকেশন চালু করার দরকার, ওইখানে প্রিডিফাইন্ড এগুলো অলরেডি ইনস্টল করা আছে। এটা নিয়ে আমার আর একটা মানে নর্মালি আমরা ভিএমওয়্যার যেটা করি যে আমাদের ইমেজ দিয়ে ইনস্টল করি, দেন সব এপিটিকের আপডেট, জাভা ইনস্টল, গ্রেডেল ইনস্টল, এরকম অনেক কিছু করি। তো এরকম রেডিমেড জিনিস পাওয়া যায় যেখানে জাস্ট আপনি ইমেজটা ডাউনলোড করলেন, তারপর সবকিছু রেডি, আপনি আপনার কাজ করতে পারবেন। তো এখানে এক্সিট আউট করি। এখন আমরা দেখি তাহলে এই ইমেজ গুলা কি কি আছে, বা ইমেজ গুলা কিভাবে থাকে, বা ইমেজ গুলা যেগুলো আপনি ডাউনলোড করছেন এগুলো কিভাবে দেখতে পারবেন। সো ইমেজ গুলো দেখার জন্য আপনার কমান্ড চালাতে হবে sudo docker images। এখানে দেখেন যে যে ইমেজ গুলা আমি ডাউনলোড করেছি, আর এইগুলো সম্পর্কে একটু পরে বলি। সো আপনারা এখানে শুধু দেখেন যে এখানে আমি জাভার একটা ডাউনলোড করেছি ইমেজ, হ্যালো ওয়ার্ল্ড, উবুন্তুর দুটা ভার্সন ডাউনলোড করেছি, একটা লেটেস্ট আর একটা জেনিয়াল, খুব সম্ভবত এটা 16.04 ভার্সন। মাইস্কুয়েলের একটা ভার্সন ডাউনলোড করেছি, টমক্যাটের একটা ভার্সন ডাউনলোড করেছি, গ্রেডলের একটা লেটেস্ট ভার্সন ডাউনলোড করেছি। তো ওকে, এখন জাভার ভার্সন তো দেখলাম, তাহলে নেক্সট আমরা দেখি আছে তাহলে গ্রেডল ভার্সনে কি আছে। তার আগে আরেকটা যে পার্ট যে আমি দেখালাম ইমেজেস, এখন দেখি কন্টেইনার। সো আপনার যে কন্টেইনার গুলো তৈরি করতেছেন ওইগুলা কিভাবে দেখবেন। তো এটার জন্য সুডো ডকার পিএস এইটা যদি দেন তাহলে এখানে হচ্ছে সব রানিং কন্টেইনার গুলো দেখাবে। আর রানিং এবং অফ দুইটা যদি একসাথে দেখতে চান সেক্ষেত্রে পিএস মাইনাস এ এখানে আপনার সব ইমেজ গুলো দেখাবে। আমি একটু সাইজ ছোট করতেছি যাতে সবগুলা পুরো স্ক্রিনে দেখা যায় আর কি কারণে। তো এখন আমার সব ইমেজ গুলো দেখা যাইতেছে, এদের কন্টেইনার আইডি, ইমেজ কোন ইমেজটা ইউজ করা হয়েছে কোনটার জন্য, যেমন এটার জন্য গ্রেডল ইউজ করা হচ্ছে, এটার জন্য মাইএসকিউএল, এটার জন্য টমক্যাট 8, এটার ডিফল্ট ব্যাশ কোথায় আছে, কখন তৈরি করা হয়েছিল, কখন এটা বন্ধ করা হয়েছে, এবং এটার নাম। সো আপনি যদি নাম না দিয়ে থাকেন তাহলে বাই ডিফল্ট একটা নাম তৈরি করে দেয়, বাট এইখানে আপনি নামও ডিফাইন করতে পারেন। ধরেন এখানে নাম ডিফাইন করার জন্য মেবি সরি নেম সাজ্জাদ J1 সামথিং লাইক দ্যাট। এরকম আপনি একটা নাম তৈরি করতে পারেন। এখন অন্য একটা টার্মিনালে যেয়ে আপনি sudo docker ps যদি চালান, আপনার পাসওয়ার্ড দেন, এখানে দেখতে পারবেন যে আপনার ওই নামটা এখানে শো করতেছে। ওকে, এটা কতক্ষণ ধরে চলতেছে, কখন তৈরি করা হয়েছে, এটা কোন ইমেজ রান করতেছে, যেটা আমি অলরেডি শো করছি। তো এখন পিএস যেহেতু দিয়েছি সেহেতু শুধুমাত্র যেগুলো রানিং সেগুলো আমাকে দেখাচ্ছে। তো আমি এক্সিট আউট করে আসি। নেক্সট এখন তাহলে আমার ইউজ কেস অনুযায়ী যে ওকে আমার একটা আমি আবার স্ক্রিন অফ করতেছি এবং অন্য একটা স্ক্রিনে যাচ্ছি। ওকে, বজলুর ভাই ব্রাউজার উইন্ডোটা দেখতে পাচ্ছেন, একটু কনফার্ম করেন। ইয়েস ইয়েস, আমরা ব্রাউজার এক্সেলেন্ট। ওকে, এক্সেলেন্ট। তো এখন এই ব্রাউজারে আমাদের একটা টিপিক্যাল সিনারিও যে আমরা start.spring.io তে গেলাম। তো এখানে সিলেক্ট করলাম একটা প্রজেক্ট ভার্সন, সিলেক্ট করলাম, দেন কোন একটা নাম দিলাম মেবি 11, একটা ওয়েব ডিপেন্ডেন্সি তৈরি করলাম, দেন প্রজেক্ট জেনারেট করলাম। ওকে, এটা এক্সট্রাক্ট করতেছি, মানে টিপিক্যাল একটা সিনারিও যে আমাদের একটা প্রজেক্ট তৈরি করতেছি। তো
এক্সট্রাক্ট করেছি, এক্সট্রাক্ট উইন্ডো নিশ্চয়ই আসে নাই, ওইটার জন্য আমার আবার সুইচ করতে হবে। যাই হোক, ধরেন আমি এক্সট্রাক্ট করছি, তো আমি আবার আমার টার্মিনালে চলে যাচ্ছি আবার স্ক্রিন শেয়ারিং এর জন্য। টার্মিনাল দেখতে পাচ্ছেন, রাইট? হ্যালো, টার্মিনাল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাইট, আমরা ওকে দেখতে ওকে, পাচ্ছি। awesome. ওকে, তো এখন আমার যেটা এক্সট্রাক্ট করে ডাউনলোড ফোল্ডারে রেখেছি, সরি, ডাউনলোড ফোল্ডারে রেখেছি সিডি ডেমো, এটা। তো এখানে আমাদের যদি তো এখানে আমাদের নর্মাল একটা প্রজেক্ট আছে, যেখানে আমাদের ডিপেন্ডেন্সি একটা জাস্ট আছে ওয়েব রিপোজিটরি হাবিজাবি। এটা জাস্ট নর্মাল একটা সিনারিও যেখানে এই ইনফরমেশন গুলো আছে। এখন এটা আমরা চাইলে মানে যেটা আমরা নর্মালি করি যে ঠিক আছে কিছু একটা ডেভেলপমেন্ট করি, ডেভেলপমেন্ট করে তারপরে আমি এটা রান করতে চাচ্ছি। এখন আমাদের সার্ভারে এটা ডিপ্লয় করব, একটা গ্রেডল প্রজেক্ট, তো এটা আমি সার্ভারে ডিপ্লয় করতে চাচ্ছি। তো ফার্স্টে সার্ভারে ডিপ্লয় করার আগে সার্ভারে একটা রানিং অ্যাপ্লিকেশন চলতেছে, রানিং একটা গ্রেডল প্রজেক্ট চলতেছে, স্প্রিং বুট প্রজেক্ট চলতেছে। তো এখন আমার এই প্রজেক্টটা যদি আমি চালু করি আমাদের সার্ভারে, সার্ভার কি ক্র্যাশ খাবে কিনা এটা তো আমার ফার্স্টে জানা থাকার দরকার। এমন তো করা পসিবল না যে ঠিক আছে সার্ভারে একটা রানিং প্রজেক্ট আছে ওইটা আমি বন্ধ করে এক্সপেরিমেন্ট করতেছি আমার নতুনটা দিয়ে। এটা তো একটা কাউন্টার প্রোডাক্টিভ একটা জিনিস হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এইরকম একটা গ্রেডল দিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে পারি, সরি প্রজেক্ট বলতেছি, গ্রেডল দিয়ে একটা ইমেজ তৈরি করতে পারি, সরি ইমেজ ডাউনলোড করতে পারি এবং সেটা দিয়ে একটা কন্টেইনার তৈরি করতে পারি। তো আমি অলরেডি দেখাইছি যে আমার একটা ইমেজ আছে, ডাউনলোড করা হয়েছে। তো ওইটা চালানোর জন্য যেটা আমার করতে হবে যে sudo docker run -id -rm। আপনাদের এই rm দেওয়ার দরকার নেই, rm দেওয়ার মানে হচ্ছে যে আমার কাজ শেষেই আমি এই ডকার ইনস্ট্যান্সটাকে ডিলিট করে দিচ্ছি। তো আপনার rm ছাড়া করলে আপনাদের কন্টেইনারটা থাকবে। দেন গ্রেডল, আমার গ্রেডেলে আসলাম, গ্রেডেলের যে কন্টেইনার, এখানে আমি দেখবো যে গ্রেডেল অলরেডি ইনস্টল করা আছে, আমি কিছু ইনস্টল করিনি, ও অটোমেটিকলি ডাউনলোড করে আমাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিছে। এবং এখানে দেখবেন যে জাভাও অলরেডি ইনস্টল করা আছে, যে জেভিএম এর এই ভার্সনটা অলরেডি আছে আমার অ্যাপ্লিকেশন চালানোর জন্য। তো ভালো, আমার পিসি সেট করা আছে। এখন আমি আমার যে প্রজেক্টটা তৈরি করলাম একটা ডামি প্রজেক্ট, সিটি ডাউনলোডস, এখানে যে ডেমো প্রজেক্টটা সিটি ডেমো 11, এই প্রজেক্টটা তৈরি করলাম। এই প্রজেক্টে আমি কিভাবে তাহলে আমার ডকার ইনস্ট্যান্স চালু করব, তো এটাও খুবই সিম্পল। আমি এখান থেকে সিম্পলি কপি করতে পারি যে ফার্স্টে আমার কন্টেইনার আইডিটা লাগবে, sudo docker ps দিয়ে। তো এটা আমার কন্টেইনার আইডি। এখন আমি এই কন্টেইনারে এটা রাখতে চাচ্ছি। সো এখানে আমি দেখে নিব যে আমার ডিরেক্টরিটা কোথায়, যে ডিরেক্টরির হোস্টটা হচ্ছে হোম গ্রেডল। তো এখানে আমি কপি করতে চাচ্ছি। এইটা কপি করার জন্য কমান্ড হচ্ছে sudo docker cp আপনার ফোল্ডার। তো এখানে আমার ডেমো ফোল্ডার আরেকটা এসে দেখি এলএস দিয়ে যে আমার ডেমো 11 ফোল্ডারের নাম। সো ডেমো 11-এ কপি করব। কোথায় কপি করব? এটা হচ্ছে এই কন্টেইনারের এই ডিরেক্টরিতে। তো ডিরেক্টরিটা আমি কপি করি, পেস্ট করি, এবং কন্টেইনার আইডিটা আমার লাগবে। কন্টেইনার আইডিটা হচ্ছে এটা। সো কন্টেইনার আইডি কোলন ফাইল, সরি লোকেশন, আর লোকেশনের মধ্যে আপনি কোনো এক জায়গা যদি রাখতে চান সেই স্পেসিফিক জায়গাটা, এটা দিলে আপনার কপি হয়ে গেল। এখন যদি আপনার কন্টেইনারে যান, কন্টেইনারে এলএস করলে আপনি দেখতে পারবেন যে এখানে কি আছে। ওকে, সো আপনার এই ডেমো ফোল্ডারটা এখানে চলে আসছে। এখন সিম্পল আপনার সার্ভারে যেটা করেন সেটাই এখানে করবেন, সিডি ডেমো দেন গ্রেডল বুট রান। এখানে আপনার অ্যাপ্লিকেশনটা চালু হবে মানে অ্যাজ ইউজুয়াল। সো আপনি এখানে ফার্স্টে দেখলেন যে এখানে জিনিসটা চলতেছে কিনা,
তারপরে এটার থেকে আপনি আপনার ব্রাউজারে গেলেন, ব্রাউজারে গিয়ে দেখতে পারবেন যে এটা চলতেছে কিনা। তো এখানে সমস্যা হচ্ছে আমরা যদি আবার এখানে কন্টেইনারের ডিটেলটা দেখি sudo docker ps দিয়ে, এখানে এই যে গ্রেডেল কন্টেইনারটা চলতেছে এটা কোথায় চলতেছে এইটা জানার কোনো উপায় নাই, হুইচ মিনস এইটা কোন পোর্টে চলতেছে এই ইনফরমেশনটা দেখেন এমটি। তো আপনার তো টেস্ট করা দরকার, টেস্ট করার জন্য আপনি আপনার আইপিটা জানেন না, কোন পোর্টে চলতেছে এটা জানেন না। সো বাই ডিফল্ট এটা লিনাক্স সিস্টেম বাই ডিফল্ট আপনার পোর্ট ওপেন রাখে না। সো পোর্টটা আপনার বলে দিতে হয় যে ঠিক আছে আমি এই পোর্টটা পাবলিকলি ওপেন রাখতেছি যাতে অন্যান্য জায়গা থেকে আমার এই পোর্টটা অ্যাক্সেস করতে পারে। তো সেটার জন্য কি করতে হবে? পাবলিক মানে সেটার হচ্ছে জন্য হোস্টের সাথে, সরি, পাবলিক মানে হচ্ছে হোস্টের সাথে, অর্থাৎ হোস্টের পোর্টের সাথে আমার ডকারের ইমেজের পোর্টটা ম্যাপ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইমেজের পোর্টটা ম্যাপ করে দিতে হবে। সো ওইটা করার জন্য আমার এক্সিট আউট করতে হবে এগেইন, এন্ড কমান্ডটা চালাতে হবে। এখানে জাস্ট একটা এক্সট্রা জিনিস যে ড্যাশ পি দিয়ে যে বলে দিতে হবে যে আপনি কোন পোর্টে চাচ্ছেন আপনার সার্ভারটা। সো নর্মালি এটা আপনার স্প্রিং বুটের প্রজেক্ট 8080 তে টমকেটে চলে, কিন্তু আপনি আপনার লোকাল হোস্টে কোথায় দেখতে চাচ্ছেন। সো লোকাল হোস্টে আপনি এখানে বলে দিবেন যে ধরেন 8088 এই পোর্টে চালাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি কমান্ড দেন এবং পরে আবার যদি ডকার পিএস করেন তাহলে দেখবেন এখন আমি একটু এক্সপ্লেন করি ওই অংশটুকু, যে এই পোর্টের মানে হচ্ছে আমার হোস্টের 8088 পোর্ট আমার ডকার ইমেজের 8080 পোর্টকে আসলে এক্সপোজ করতেছে। মানে অ্যাজ এ হোস্ট, মানে লোকাল হোস্টের 8088 পোর্টে আমরা যখন হিট করব তখন আমরা ডকার ইমেজের 8080 পোর্টকে পাবো। মানে আমরা যারা হ্যাঁ নতুন ডকারে এক্স্যাক্টলি, আছি তারা যাতে সহজে ম্যাপটা বুঝতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখন আপনার ব্রাউজারে আপনি যদি যান লোকাল হোস্ট পোর্ট 8088, তাহলে আপনি এই ভাইয়া যেটা বললো যে এই জিনিসটা আপনি দেখতে পারবেন যে আপনার এখানে যেটা ডেপ্লয় করছেন। আমাদের এখন কোনো ম্যাপিং ট্যাপিং কিছু নাই, এই কারণে ব্রাউজারে গিয়ে কোনো লাভ নাই, তাই আমি আর ওটা দেখাচ্ছি না। সো এটা হচ্ছে আপনার পোর্ট ম্যাপিং করার জন্য। তো আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যে ধরেন আমাদের ডেটাবেস দরকার, যে লাইক মাইএসকিউএল ডেভেলপমেন্টের জন্য। তো নর্মালি আমরা যেটা করি যে ওকে ডাউনলোড করে ইনস্টল করো, দেন ইনস্টল করে তারপরে তোমার কাজ করো। তো এটাতে হ্যাঁ ইট ওয়ার্কস অফকোর্স, বাট এখানে প্রবলেম হচ্ছে ধরেন কোনো একটা প্রবলেম হইলো, তো আপনার পিসিতে আপনার বসে বসে ঠিক করতে হয় যে ঠিক আছে আমি আগে আমার পিসি ঠিক করি, তারপর আবার ডেটাবেস তৈরি করি, আবার মানে এটা একটা ঝামেলাপূর্ণ একটা বিষয়। তো ওইটা এই ঝামেলার আপনি না নিয়ে এইটাও একটা এই ডকার কন্টেইনারে চালাতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনার একটা ইমেজ অলরেডি ডাউনলোড করা থাকবে এবং আপনার যখন দরকার নতুন নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করবেন, এই ক্ষেত্রে ডকারের ভাষায় কন্টেইনার তৈরি করবেন এবং ওইখান থেকে ইউজ করতে পারবেন। সো এগেইন আমি একটু সুইচ করতেছি স্ক্রিন শেয়ার। ওকে, তো এখন ভালো কথা যে আমার এরকম ইনস্ট্যান্স দরকার। তো আমি কোনো কারণে জানি না যে আমার কোন কন্টেইনার দরকার, কোন ইমেজ দরকার। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি যে ইমেজটা দরকার আমাদের মাথায় যে ওকে ঠিক আছে আমার একটা মাইএসকিউএল দরকার, তো আমি জাস্ট ওইটাই সার্চ দিব যে ডকার মাইএসকিউএল, দ্যাটস ইট। এটা সার্চ করলেই নর্মালি দেখা যায় যে যেগুলো পপুলার জিনিস সেগুলোর অলরেডি অনেক ইমেজ অলরেডি তৈরি করা থাকে। তো এখানে যেমন সব ইমেজ গুলা বলা আছে যে কি কি তৈরি করা আছে, যেমন লেটেস্ট ভার্সন হচ্ছে 8011 আই গেস, আবার ওল্ডার ভার্সন গুলাও আছে, এবং এইখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কিভাবে চালু করবেন। তো এখানে যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে এইটা ডকার কিভাবে রান করবেন, আবার পোর্ট, দেন পাসওয়ার্ড এগুলো দিয়ে কিভাবে রান করবেন এটাও বলা আছে। তো এটা আমরা এক্সাম্পল হিসেবে দেখি যে তাহলে এই আমরা একটা মাইএসকিউএল কন্টেইনার কিভাবে চালাতে পারি এবং ওটা কিভাবে ইউজ করতে পারি।
এগেইন আমি সুইচ করতেছি আমার টার্মিনালে। ওকে, সো টার্মিনালে আমি আবার এসেছি এখন। সরি, এখানে আমি ওইটা চালু করার জন্য যে কমান্ডটা সেটা দেখবো যে কিভাবে মাইএসকিউএলটা আমরা চালু করতে পারি। তো মাইএসকিউএল চালু করার জন্য একটা নির্দিষ্ট যদি পোর্টে, এখানে আমি পোর্ট বলে দেইনি যে ওকে মাইএসকিউএল পাসওয়ার্ড বলে দিচ্ছি যে আমাদের রুট পাসওয়ার্ডটা কি হবে, এবং নতুন একটা ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছি যে -d। -d হচ্ছে এটা ডিটাচড মোডে চলবে, দ্যাট মিনস এটা ব্যাকগ্রাউন্ড মোডে চলবে। এটা আপনি জাস্ট ব্যাশ চাইতেছেন না। এখানে দেখেন যে আমার ইমেজের নাম বলেছি, কোন ইমেজ লাগবে, ভার্সন বলেছি, কিন্তু এখানে আর ব্যাশ বলি নাই। ব্যাশ বলতে পারি, নো প্রবলেম, আমাদের ব্যাশে নিয়ে যাবে, বাট আমরা ব্যাশ চাচ্ছি না। জাস্ট চাচ্ছি যে এইটা যাতে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এবং এগেইন এটার পোর্টও আপনি বলে দিতে পারবেন মাইএসকিউএল এর ডিফল্ট পোর্ট কত। লেট মি সার্চ ইট। 3306, রাইট? সো ওইটাও আমরা এখানে বলে দিতে পারি যে ডিফল্ট যে পোর্টটা ওইটা আমরা এক্সপোজ করতে চাচ্ছি। ডিফল্ট পোর্ট 3306, 3306 এই আমরা এক্সপোজ করি। তো এখন যদি আবার দেখি যে sudo docker ps দিয়ে, এখন দেখাচ্ছে যে আমার একটা কন্টেইনার চালু আছে মাইএসকিউএল ইমেজ দিয়ে, কখন তৈরি হয়েছে এবং কোন পোর্ট ওপেন হয়েছে। তো এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি আমাদের যখন প্রয়োজন। আমার ইন্টেলিজেটা চালু করে রাখা উচিত ছিল, একটু সময় নেবে। তো মেইন বিষয় হচ্ছে এইটা আমরা এখন ইউজ করতে পারবো। তো লোকাল হোস্ট দিয়ে, লোকাল হোস্টের থেকে এটা আমরা ইউজ করতে পারবো। আমি ইন্টেলিজেন্টটা চালু করতেছি, সো একটু সময় লাগবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করে নিই। আসলে যেহেতু ইন্টেলিজেন্ট এরিয়া তৈরি করতে সময় লাগছে, এই সময়ের মধ্যে আমরা তো ডোকার দেখলাম, মানে ডোকার কিভাবে ইউজ করতে হয় বা বেসিক ফাংশনালিটি গুলো দেখলাম। কোশ্চেনটা হচ্ছে একদম বেসিক লেভেলের। এজ এ জাভা ডেভেলপার আমি কেন আসলে ডোকার ব্যবহার করব? আমার আসলে কি সুবিধাগুলো পাচ্ছি এজ এ প্রোগ্রামার, এজ এ ডেভেলপার টু এ স্পেসিফিক টেকনোলজি? ফর এক্সাম্পল, আমি যদি জাভা ডেভেলপারই নিজেকে কনসিডার করি। হ্যাঁ, সুন্দর কোয়েশ্চেন। সো এইটা আপনার যখন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, এরপরে তো আপনার ওটা ডেপ্লয় করার দরকার। ডেপ্লয় করার সময় আপনার একটা সার্ভারে এটা ডেপ্লয় করতে হবে। সার্ভারে ডেপ্লয় করার আগে তো আপনাকে জানতে হবে যে সার্ভার কিভাবে ডেপ্লয় করতে হয়, কি কি জিনিসপত্র দরকার। যেমন এইখানে সিম্পল জিনিস, আমরা গ্রেডেল দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি। তো অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন দেখা যাবে অনেক কিছু দরকার হয়, যে আমাদেরকে ডেটাবেস দরকার, একটা টমক্যাট সার্ভার দরকার, আমাদের অ্যাপ্লিকেশন দরকার, গিট দরকার। এই সব কিছু নিয়ে তারপরে একটা সার্ভার তৈরি করার দরকার হয়। তো ওইটা তৈরি করার জন্য আমাদের এই ডকার অনেক সুবিধা দেয়। যেমন রেডিমেড, অলরেডি যেটা আমি দেখিয়েছি যে রেডিমেড অনেক ইমেজ আছে যেটা আমরা ইউজ করতে পারি, যেমন এই জাভা ডকার কন্টেইনার, গ্রেডেল ডকার কন্টেইনার, যেগুলো আমরা ইউজ করতে পারি। আবার যেসব ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল দরকার, যে না যেগুলো বিল্ট ইন আছে ওইটা আমাদের জন্য যথেষ্ট না, ম্যানুয়াল দরকার, ওইটাও আমরা তৈরি করতে পারি। তো ওইটা আমি দেখাবো কিছুক্ষণ পরে যে কিভাবে আমরা তৈরি করতে পারি এবং কিভাবে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন আমরা তাহলে ইন্টেলিজেতে যাই। ওকে, তো ইন্টেলিজেতে এখানে দেখতেছেন যে আবার শুরু থেকে দেখাই যে এখানে ডাটাবেজের এইটা ইন্টেলিজেন্স ছাড়া আপনি অন্যান্য যে কোনো কিছু দিয়েও করতে পারবেন, যেগুলো ধরেন মাইএসকিউএল এর যে কি বলে আইডিই আছে যেটা দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। আমি সবকিছুই দেখা যায় ইন্টেলিজেন্সে আছে, সো আমি আলাদা কোনো কিছু তো ইউজ করি না।
তো এখন আমার MySQL এ কানেক্ট করা দরকার। তো ইন্টেলিজেন্স একটা ড্রাইভার ডাউনলোড করতে হয় ফর সাম রিজন বারবার। এটা অলরেডি ডাউনলোড করা আছে। দেন যেটা আপনি টার্মিনালে যেটা দেওয়া আছে যে লোকাল হোস্ট, এবং আমরা ডিফল্ট পোর্টকেই ফরওয়ার্ড করেছি, সো আমাদের পোর্ট চেঞ্জ করার দরকার নেই। ইউজার ডিফল্ট ইউজার রুট থাকে, আর পাসওয়ার্ডটা আমরা ওই কমান্ডে বলে দিয়েছি যে 1 2 3 4 5 6, এবং টেস্ট কানেকশন দিলে দেখা যায় যে আমাদের ওই MySQL সার্ভারটা চলতেছে। সো আমাদের কোনো ইনস্টলেশন ছাড়া, কোনো কিছু ছাড়া আমরা একটা MySQL পেলাম। এবং আমাদের দরকার আরেকটা, সো আরেকটা জিনিসও আমরা এইভাবে তৈরি করতে পারি, মানে আরেকটা কন্টেইনার এইভাবে আমরা তৈরি করতে পারি এবং ওইটাকেও আমরা ইউজ করতে পারি। সো জাস্ট কুইকলি আমি আরেকটা এখানে তৈরি করি, আরেকটা সার্ভারে, সরি আরেকটা পোর্টে, যেটা আপনারা দেখতেছেন না এখন কারণ এটা আমি টার্মিনালে করতেছি। তো এটা 3333 পোর্টে তৈরি করছি। তো এটা আমি ইন্টেলিজে দেখাইতেছি যে আরেকটা তৈরি করেছি, ওইটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো এখানে 3306 এর জায়গায় আমি 33 সবগুলোই 3 দিয়ে আরেকটা তৈরি করেছি। ইউজার নেম পাসওয়ার্ড সেম, রুট পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তো এখানে দেখেন আরেকটা ডাটাবেজ আমরা তৈরি করে ফেললাম। এরকম আপনারা 100টা MySQL ইনস্ট্যান্স তৈরি করে ফেলেন, ইউজ করেন, দেন ফালাই দেন, কোনো সমস্যা নেই, আপনার মেইন পিসিতে কোনো গার্বেজ তৈরি হইলো না। সো এইটা এগেইন একটা বিগ হেল্প আমার কাছে মনে হয়। আমি মানে পার্সোনাল লাইফে এটাতে অনেক উপকৃত হয়েছি। সো এগেইন তাহলে টার্মিনালে আবার ফিরে যাই। সো টার্মিনালে আবার ফিরে এসেছি। এখন তাহলে ফাইনালি যেটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ঠিক আছে আমাদের অনেক ইমেজ আছে, বাট আমাদের এমন একটা জিনিস দরকার যেখানে আমাদের সার্ভার আছে, আমি সবকিছু নিজে নিজে করবো, আমার পছন্দ হইতেছে না। এই যেই ইমেজ গুলা দিতেছে এটা আমার জন্য পছন্দ হইতেছে না, যে কন্টেইনার গুলো তৈরি করতেছি দ্যাটস নট গুড ইনাফ ফর মি। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ইমেজ তৈরি করতে পারি। তো এটা কিভাবে করতে পারি? CD projects, let's CD banner docker, ওকে। এই কারণে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একটা ডকার ফাইল তৈরি করতে পারি। ডকার ফাইলটা কি? লেটস সি। ডকার ফাইলটা হচ্ছে একটা স্ক্রিপ্টের মতো, যেখানে আপনার সব ইনফরমেশন গুলা লিখে রাখবেন, যে আপনার কি টাইপের কন্টেইনার তৈরি করবেন, সব লাইন বাই লাইন লিখে রাখবেন। তো এখানে আমরা ইউজ করতেছি, প্রথমে বললাম যে আমরা আমাদের যে বেজ ইমেজ কোডটা, তো এখানে আমরা বললাম যে বেজ ইমেজ হচ্ছে উবুন্টুর জেনিয়াল ভার্সন বা 1604 এই ভার্সনটা। দেন আপনার মেইনটেইনারের কথা বলে দিলেন, আরো ইনফরমেশন দিতে পারেন লাইক ভার্সন, এরকম আরো ইনফরমেশন দিতে পারবেন। তো দেন এইটা আপনার একটা পুরা নতুন একটা পিসি। তো ওই পিসিটাকে আপনি সেট আপ করার জন্য কি কি করতে পারেন? নর্মালি আমরা যেটা করি যে আপডেট করি, কিছু ইনস্টল করি। তো ওই জিনিসগুলো আপনার ম্যানুয়ালি লাইন বাই লাইন না করে ওইগুলো আপনি একটা স্ক্রিপ্টে লিখে রাখবেন। যেমন রান কমান্ড দিয়ে বলতে পারি যে আমার কি রান করতে যাচ্ছি। যেমন এখানে আমি রান কমান্ড দিয়ে শুরুতে আপডেট করব, দেন কিছু জিনিসপত্র ইনস্টল করব, লাইক wget সাম সফটওয়্যার হোয়াটএভার ইট ইজ। দেন ওয়ার্কিং ডিরেক্টরি আমরা বলে দিতে পারি যে আমি ওয়ার্কিং ডিরেক্টরি আমার কোনটা। এখন তারপরে ধরেন আপনার একটা জাভা প্রজেক্ট আপনি ডেপ্লয় করবেন, ওই জাভা প্রজেক্টটা আপনার সার্ভারে সেট করবেন। তো অন্য একটা টার্মিনালে যদি যা দেখাই সিডি প্রজেক্টস, এখানে আমি অলরেডি জেডিকে ডাউনলোড করেছি। সো এই ডাউনলোডেড ভার্সন কিভাবে আমি আমার কন্টেইনারে নিতে পারি, তো ওইটা নেওয়ার জন্য এটা হচ্ছে কমান্ড যে অ্যাড আপনার যেই লোকেশন আছে, সো ওইটা ডট দিয়ে শুরু করবেন, দেন আপনার ফাইলের নাম কোন ফাইলটা এবং ফাইলটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন। তারপরে নর্মাল আপনার যদি জাভা কেউ সার্ভার ইনস্টল করে থাকেন বা আপনার উবুন্টু মেশিন ইনস্টল করে থাকেন, এইগুলো আপনার কাছে কমন মনে হওয়ার কথা। আপনি আপডেট অল্টারনেটিভ করে এটাকে ডিফল্ট করে দিলেন, দেন আপনি একটা জাভা ভার্সন বলে দিলেন যে আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আপনি কনফার্ম হলেন যে আপনার জাভাটা ইনস্টল হয়েছে ঠিক মতো। দেন এটা তো একটা দেখালাম যে আপনি যদি ডাউনলোড অলরেডি করা থাকে, আর যদি ডাউনলোড না করা থাকে, আপনি চান যে ইন্টারনেট থেকে ডাউনলোড হোক বা আপনার নিজস্ব সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড হোক, ওটা কিভাবে করবেন? তো ওটার জন্য আপনি এরকম wget কমান্ড চালাতে পারেন। wget কমান্ড চালিয়ে, যেমন এই ক্ষেত্রে আমি ম্যাভেন ডাউনলোড করেছি, একটু আগে গ্রেডেল দেখাইছি, এখন ম্যাভেন দেখাচ্ছি যে ম্যাভেন ডাউনলোড করেছি। তারপর ম্যাভেনটা আনজিপ করলেন, কোন পাথে রাখবেন সেই
মানে পাথ ভেরিয়েবলে যে আপনি রাখবেন এটা যাতে ম্যাভেনটা ইউজ করতে পারে আমাদের সিস্টেম, ওইটা বলে দিলেন যে ঠিক আছে এটা পাথে যাতে অ্যাড থাকে। দেন আপনি এমভিএনভি দিয়ে দেখলেন যে সবকিছু ইনস্টল করা আছে কিনা। ফাইনালি আপনার জিপটা দরকার নাই, সেটা আপনি রিমুভ করতে পারেন। নেক্সট আপনার এটা ধরেন টমক্যাট সার্ভার দরকার, ওইটাও এগেইন টমক্যাট সার্ভার ডাউনলোড করলেন, ডাব্লুকেট দিয়ে আনজিপ করলেন। আনজিপ করার পর আপনার জিপ ভার্সন আর দরকার নাই, সেটা ফালাই দিলেন। এবং ওয়েব অ্যাপ ফোল্ডারে আপনার যা যা দরকার, মানে সরি ডিফল্ট যা থাকে সেগুলো ফালাই দিলেন। দেন ধরেন আপনার একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা গিটহাবে সেট আপ করা, নট সেট আপ মানে আপলোড করা আছে, ওই প্রজেক্টটা আপনার চালু করবেন। তো এখানে সেই প্রজেক্ট সম্পর্কে বলা আছে যে ঠিক আছে আমি ফার্স্টে, তাহলে আমার যদি গিটহাব থেকে কিছু নামাইতে হয় তো আমার ফার্স্টে আমার গিট লাগবে। আমি ফার্স্টে গিট ইনস্টল করলাম, দেন ক্লোন করলাম। এখানে একটা স্যাম্পল একটা প্রজেক্ট, আপনাদের যে কোনো প্রজেক্টই কাজ করবে, ওই প্রজেক্ট আপনি ডাউনলোড করলেন। দেন ম্যাভেন কমান্ড দিয়ে ওইটাকে প্যাকেজ করলেন। ফাইনালি প্যাকেজ করার পর ওই যে root.war ফাইলটা তৈরি হয়, ওইটা আপনি ওয়েব অ্যাপে রাখলেন। তো এই জিনিসগুলো আমাদের সবকিছু ম্যানুয়ালি করা লাগতো, মানে নর্মালি আমরা ম্যানুয়ালি করি, ইনফ্যাক্ট অনেকেই হয়তো এখনো করি। কিন্তু আপনারা যদি সার্ভারে এরকম ডকার ইনস্টল করেন, তাহলে এই জিনিসগুলো আপনারা স্ক্রিপ্ট দিয়ে করতে পারেন, যেখানে যেরকম আমি এরকম একটা ডকার ফাইল তৈরি করেছি যেখানে সবকিছু বলা আছে। তো এইটা ফার্স্টে আপনার আমরা যেমন এতক্ষণ যে ফার্স্টে একটা ইমেজ ডাউনলোড করেছি, তারপর ইমেজ থেকে কন্টেইনার তৈরি করেছি, এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে আপনি ফার্স্ট ইমেজ তৈরি করবেন এই স্ক্রিপ্ট দিয়ে। আমি এটা বের হয়ে যাচ্ছি। দেন এইটা আপনার ইমেজ তৈরি করার জন্য sudo docker build আপনার ফোল্ডার, সরি ডকার ফাইলটা যদি ওই ফোল্ডারে থাকে জাস্ট ডট বললেই হবে। আর যদি কোনো এক্সপ্লিসিট ফোল্ডারে থাকে সেক্ষেত্রে বলতে হবে -f, দেন আপনার পাথ যেখানে আপনার ডকার ফাইলটা আছে, পাথ টু ডকার ফাইল। যদি ওই ফোল্ডারে থাকেন তাহলে কিছুই বলা লাগবে না, জাস্ট ডট দিলেই হবে। তো এইখানে দেখবেন যে আমার জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমি এই ইমেজটা অলরেডি তৈরি করেছি। আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতেন তাহলে দেখতেন যে বা আপনি আমি ডেফিনেটলি স্ক্রিপ্টটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, এই ওয়েবিনারের পরে পাবেন। আপনারা যখন বিল্ড করতে যাবেন তখন দেখবেন আপনাদের অনেক সময় লাগতেছে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস নর্মালি যেরকম পিসিতে করে সেরকম সবকিছুই নর্মালি হয়। যেমন এই যে এই এপিটিকেট ইনস্টল দিয়ে আমরা কিছু একটা ইনস্টল করেছি, সো এইটা ইনস্টল করার জন্য যেই সময়টা লাগে সেই সময়টা আপনার লাগবে। কিন্তু একবার ইমেজ তৈরি করার পরে আপনি যদি ডকার ফাইলটা চেঞ্জ না করেন তাহলে দ্বিতীয়বার ও ম্যানুয়ালি সবকিছু ডাউনলোড করবে না, কারণ অলরেডি জানে যে আমি এগুলো ডাউনলোড করছি, সো আমার দুইবার এটা করার দরকার নেই। এই কারণে আপনার ফার্স্ট টাইম নিবে, কিন্তু এরপর থেকে আপনার জিনিসগুলো অনেক ফাস্ট হবে। সো এগেইন অ্যানাদার সুপার বেনিফিট আমার কাছে যেটা মনে হয়। সো আমার ইমেজ তৈরি হয়ে গেছে। এখন আমি আমার ইমেজের লোকেশনে যদি চাই যে ইমেজটা আমি কিভাবে, ঠিক আছে আমি একটা ইমেজ তৈরি করলাম, তো এখন ইমেজটা দেখবো কিভাবে। সো আগের মতোই sudo docker images দিলে আমার লিস্টটা চলে আসে। সো এখানে আমি কোনো নাম টাম দেইনি, এই কারণে নান হিসেবে আসছে। এর আগে এই নাম দিয়ে তৈরি করেছিলাম, যেটা এখানে আসছে আর কি। তো নাম তৈরি করার জন্য তেমন কিছুই করতে হয় না। আমি এগেইন আবার দেখাচ্ছি, যেহেতু এটাতে তেমন কোনো সময় লাগে না, তো এটা আমার জন্য দেখানো তেমন কোনো সমস্যা না। নাম তৈরি করার জন্য জাস্ট -t, আপনার যে কোনো নাম, যেমন জাকবিডি, একটা ভার্সন নাম দিয়ে দিলেন, এটা v1। তো এটা আবার বানাচ্ছি, আবার তৈরি হচ্ছে উইদাউট এনি টাইম, লাইক ইনস্ট্যান্টলি এটা তৈরি হয়ে যাচ্ছে। মানে আমি আবার sudo docker ইমেজ যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেজটা তৈরি হয়েছে, যে ভার্সন চাচ্ছি তৈরি হয়েছে, এবং এটা আমরা এখন ইউজ করতে পারবো। সো আমার ইমেজ তৈরি হয়েছে, তাহলে এখন এটাতে আমি কিভাবে এটা রান করতে পারবো। তো এটা রান করার জন্য যেটা কমান্ড অলরেডি আপনাদের দেখাইছি, sudo docker run -t-d পোর্ট, আপনি কোন পোর্টে চালাতে চাচ্ছেন। সো বাই ডিফল্ট এটা 8080 তে চলতেছে কন্টেইনারের মধ্যে।
আপনি এক্সটার্নালি কোথায় দেখতে চাচ্ছেন? এক্সটার্নালি ধরেন 8899 দেখতে চাচ্ছেন। দেন আপনার ইমেজের নাম জ্যাক বিডি, দেন আপনার ভার্সনের নাম V1 -p হবে। সো sudo docker ps যদি দেই তাহলে দেখবো যে এইটা আমাদের চালু হয়েছে এবং এই পোর্টে আছে। তো এখন আমরা ব্রাউজারে গিয়ে এই পোর্টে জিনিসটা দেখতে পারি। সো আমি আর এখান থেকে ব্রাউজারে যাব না, টার্মিনাল থেকেই দেখাই যে wget আছে হোপফুলি। http ://localhost port 8899 / আছে মেবি, তো স্ল্যাশ কোনো একটা মেবি লোকেশনে আছে, বাট মোট কথা এটা রানিং আছে। এখানে যেটা দেখতে পারতেছেন যে এই ইসে চালু আছে। আমি আমার এখানে লোকাল হোস্টে দিয়ে দেখি যে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা রানিং আছে এবং এইটার আপনার যদি ভিতরে যাও দেখতে চান সেটাও দেখতে পারেন। সেটার কমান্ড হচ্ছে যে একটা জিনিস আপনার রানিং আছে কিন্তু আপনি ওইটাতে কানেক্টেড না, তাহলে ওইটাতে কানেক্টেড হবেন কিভাবে? সো কানেক্টেড হওয়ার জন্য এইটার যে কন্টেইনার আইডি এটা ইম্পর্টেন্ট, এবং তারপরে আপনার যেই জিনিসটা চালাইতে হবে সেটা হচ্ছে docker exec id, আপনার এই কন্টেইনার আইডি, দেন যেখানে আপনি চাচ্ছেন আর কি ব্যাশটা ইউজ করতে। সো বিন ব্যাশটা নর্মালি আমরা ইউজ করি। তো আমরা ওই টার্মিনালে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই জিনিসগুলো তৈরি করতেছিলাম সবকিছু এখানে আছে। এখন আমরা অ্যাপাচি টমক্যাটের মধ্যে ঢুকতে পারি। cd অ্যাপাচি টমক্যাট বিন ls। তো এখানে আমাদের সব ফাইলগুলো আছে। আমরা নর্মালি স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি। এখানে দেখা যাবে যে স্টার্ট হচ্ছে এটা অটোমেটিকলি। আমরা এগেইন টেইল করতে পারি যে এটা কি অবস্থায় চলতেছে। টেইল -f লগস ক্যাটালিনা আউট, এগুলো আমরা সবাই জানি। একটা টমক্যাট চালু করার জন্য কি কি লাগে এখানে দেখাইতেছে যে সবকিছু চলতেছে। তো অন্য উইন্ডোতে যাই, আবার wget কমান্ডটা চালাই। এটা শো করতেছে না। wget এখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আসতেছি অন্য একটা উইন্ডো থেকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডেক্স এইচটিএমএলটা, মানে মোট কথা আমাদের অ্যাপ্লিকেশনটা চলতেছে। আপনারা ব্রাউজারেও গিয়ে যদি দেখতে চান যে এটা ব্রাউজারে কি আসে ওইটাও দেখতে পারবেন। But basically what I'm trying to do here is show that okay আমাদের যেভাবে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে চেয়েছি ওইভাবে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে এবং চলতেছে। তো এইটার জন্য আমাদের তেমন কিছু করা লাগে না, জাস্ট একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করেছি যেটা আমি অলরেডি দেখাইছি, আবারও দেখাচ্ছি। এখানে আমরা একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করেছি, ডকার ফাইল, এবং এখানে বলে দিচ্ছি যে আমাদের সার্ভারটা কিরকম হবে, এবং এটা থেকে ইমেজ তৈরি করেছি, দেন ইমেজের থেকে আমাদের কন্টেইনার চালু করেছি। তো এই মোটামুটি ছিল আমার দেখানোর ডকারের সম্পর্কে। এখানে কি আমরা কি ওই অটোমেটিক ভাবে যে অ্যাপাচি টমক্যাট আমরা রান করলাম এটা কি অ্যাড করা যায় ইন দ্য ডকার ফাইল? হ্যাঁ, অফ কোর্স। কারণ হচ্ছে যে যখন আমরা ইমেজটা তৈরি করলাম তখন রান টাইমে সে বিল্ড করে আমার অ্যাপ্লিকেশনটা আপ এন্ড রানিং করে দিচ্ছে। দ্যাট শুড বি এ বেস্ট ইউজ কেস। হ্যাঁ, এইটার জন্য যেটা করতে হবে যে ধরেন অনেকগুলা ওয়ে আছে। একটা সিম্পল ওয়ে বলছি, যেটা হচ্ছে ধরেন আপনার যে ব্যাশ আরসি ফাইল আছে ওখানে আপনি একটা স্টার্টআপ স্ক্রিপ্ট লিখে দিতে পারেন যে যখনই এই কন্টেইনারটা চালু হবে তখন এই ফাইলটা যাতে চালু হয়, এরকম কিছু একটা বলে দিতে পারি আর কি। এটা মানে আরো অনেক ওয়েতে তৈরি করা যায়, স্টার্টআপ স্ক্রিপ্টও বলে দেওয়া যায়, এরকম অনেক ওয়ে আছে। এইভাবে আর কি আমরা এরকম স্ক্রিপ্ট দিয়ে আমাদের কন্টেইনার তৈরি করতে পারি, চালু করতে পারি, ব্যবহার করতে পারি।
So thank yeah, you. I'm done Thank for you, showing what Sazzad. I wanted on this VM webinar. Thank you, Sazzad ভাই, for wonderful presentation. So আমাদের কিছু আসলে কোশ্চেন রয়েছে, আমরা একটু যদি কুইকলি কিছু কোশ্চেনের আনসার দিতে পারি আর কি। তো শুরুতে একটা কোশ্চেন নিয়ে নিই। প্রথমে অমিত চান জিজ্ঞেস করেছেন যে হাউ ডাজ ডকার ওয়ার্ক বিহাইন্ড দ্য হুড, মানে আন্ডার দ্য হুড কিভাবে কাজ করে, আমরা যদি এটি একটু সংক্ষেপে বলতে পারি। ওকে, সো এটা আপনার পিসির উপরে একটা হাইপারভাইজরের মতো একটা জিনিস ইনস্টল করে। তো আপনার অপারেটিং সিস্টেম যদি অলরেডি থাকে, ওই অপারেটিং সিস্টেম ধরেন উইন্ডোজে অন্যান্য অ্যাপ্লিকেশন কিভাবে চলে ওই রকম ভাবেই আপনার একটা লেয়ার তৈরি করে, যেই লেয়ারে একটা হাইপারভাইজরের মতো ইনস্টল করে। সেই হাইপারভাইজর অ্যাকচুয়ালি এইরকম ডকার ইনস্ট্যান্স গুলা ডকার ইমেজ গুলো ডাউনলোড করে যদি আপনি বিল্ট ইন কিছু চান। আর যদি বিল্ট ইন না চান, আপনি নিজের তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এরকম ডকার ফাইল দিয়ে আপনি তৈরি করে আপনার একটা ইমেজ তৈরি করবেন এবং ইমেজের উপরে কন্টেইনার চালাবেন। এইভাবে আর কি আন্ডার দ্য হুড কাজ করে। শান্তনু ভাই, আপনি কিছু অ্যাড করতে চান এই কোশ্চেনে? আমি এখানে একটু অ্যাড করতে চাই। হাইপারভাইজার অ্যাকচুয়ালি দ্য টার্ম ইজ এটা মোর হোয়াট ইজ দ্য হাইপারভাইজার, হোয়াট ইট ইজ ডুইং হিয়ার। সো আমাদের যে কোনো অপারেটিং সিস্টেম শুরু থেকে শেষ হয় হচ্ছে প্রথমে লোড হয় বুট, তারপর কার্নেল, তারপরে কোর, তারপরে অ্যাপ্লিকেশন মডিউল লোড হয়, তারপর অপারেটিং সিস্টেমটা লোড হয়। তো ডকার কি? ডকার হচ্ছে একটা কন্টেইনার, যে কন্টেইনার মূলত ডকার হচ্ছে একটা আই শুড সে ওপেন সোর্স সলিউশন। এরকম অনেক সলিউশন অনেক আগে থেকেই আছে, ওপেন ভিজ হচ্ছে অ্যানাদার ওয়ান। সো এই কন্টেইনার বেস সলিউশনগুলো আসলে কিভাবে কাজ করে? আমাদের অপারেটিং সিস্টেমের যখন কার্নেল লোড হয়, সে আসলে ভার্চুয়াল কার্নেল আরটা তৈরি করে। তার মানে হচ্ছে অপারেটিং সিস্টেমের কার্নেলের পাশাপাশি এই ছোট ছোট ইমেজগুলোর নিজস্ব কার্নেল আছে, এবং অপারেটিং সিস্টেম এগুলাকে আসলে একটা আলাদা প্রসেস হিসেবেই দেখে এবং এনভায়রনমেন্টে এটা রান করে। আসলে এই প্রসেসটা হচ্ছে একটা ফুল অপারেটিং সিস্টেম, অর্থাৎ ওই প্রসেসের মধ্যে তার নিজস্ব কার্নেল আছে, সেই কার্নেল ওয়াইজ সে আসলে রান হয়। এখানে দুইটা জিনিস খেয়াল করার বিষয় আছে, কন্টেইনার কি আর ইমেজ কি। ইমেজ হচ্ছে একটা কন্টেইনারের সমস্ত ডেফিনেশন সহ একটা আউটপুট আর্টিফ্যাক্ট, আর ওইটা যখন আমরা রান করি তখন সেটা হচ্ছে কন্টেইনার। আমরা জাভার রেসপেক্টে বলতে পারি যে একটা হচ্ছে জেভিএম, আর একটা জেভিএম ইটসেলফ, আর একটা হচ্ছে জেআরই। সো জেআরই ডেফিনেশন থেকে জেভিএম ইনস্টেন্সগুলি যেরকম রান হয়, তেমনি ইমেজের ডেফিনেশন থেকে পড়ে পড়ে আমার কন্টেইনারগুলি রান হচ্ছে, যার জন্য আমার ইমেজ একবার ডাউনলোড করা থাকলে আমি যখন মাল্টিপল কন্টেইনার রান করি আসলে মাল্টিপল ইনস্ট্যান্স রান হয়। দ্যাটস অল। এখানে নতুন কিছু তৈরি হয় না আনলেস আমি কনফিগারেশন চেঞ্জ না করি, যেটা ভাইয়া বললেন অন দ্য টাইম। সো আমরা যখন কাজ করব, যখন আমাদের একটা ডেভেলপমেন্ট সার্ভার দরকার, একটা লেটস সে ডিবি সার্ভার দরকার, আমাদের মাল্টিপল ডিবি সার্ভার দরকার হতে পারে লোড ব্যালেন্সিং এর জন্য, মাল্টিপল ডেভেলপমেন্ট সার্ভার দরকার হতে পারে লোড ব্যালেন্সিং এর জন্য, আবার স্কেল আপ স্কেল ডাউন টেস্টিং এর জন্য আমার মাল্টিপল নোড রান করতে হবে, আবার মাল্টিপল নোড ক্লোজও করতে হবে। এই পুরা এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য আমরা যদি একই অপারেটিং সিস্টেমের মধ্যে করি তাহলে কি হচ্ছে, আমাদের অনেকগুলি মেশিন লাগছে। সো একটা অপারেটিং সিস্টেমের আন্ডারে যখন আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা করতেছি, ডকার সুবিধা দিচ্ছে যে একটা অপারেটিং সিস্টেমের কাছে একটা ছোট্ট বা যেটাকে আমরা বলি গেস্ট অপারেটিং সিস্টেমকে অ্যাজ এ প্রসেস হিসেবে ডিক্লেয়ার করতেছে। এই একটা অপারেটিং সিস্টেমের ভেতরে যেটাকে আমরা হোস্ট বলি, মাল্টিপল অপারেটিং সিস্টেম ম্যানেজ করা যেটাকে আমরা গেস্ট বলি, এই পুরা কাজটা যে সফটওয়্যার করে, মানে যে টাইপের সফটওয়্যার করে, তার নাম হচ্ছে হাইপারভাইজার। এরকম হাইপারভাইজার বেশ কিছু আছে, যেমন প্রক্সবক্স হচ্ছে ওপেন সোর্স, তারপরে ভিএমওয়ার আছে, ভার্চুয়াল বক্স আছে। সো এই বিভিন্ন হাইপারভাইজার আছে। সো এই অংশটুকু আসলে বোঝাটা ইম্পর্টেন্ট, যাতে আমরা বুঝতে পারি কিভাবে কাজ করে। এখানে আরেকটা মেইন ডিস্টিংশন হচ্ছে যে ট্রেডিশনাল হাইপারভাইজার এবং ডকারের পার্থক্য কি। হাইপারভাইজার গুলোর ক্ষেত্রে আমরা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যখন ব্যবহার করা হয় তখন আমরা দেখি যে সবকিছু ভার্চুয়ালাইজ হয়। তার মানে হচ্ছে একটা হাইপারভাইজার লেটস ভিজুয়াল ভার্চুয়াল বক্স আর ভিজুয়াল ভিএম, সবার ক্ষেত্রে আমরা দেখি ভার্চুয়ালাইজেশন হচ্ছে সিপিইউ, ভার্চুয়ালাইজেশন হচ্ছে র্যাম, ভার্চুয়ালাইজেশন হচ্ছে ডিস্ক, ভার্চুয়ালাইজেশন হচ্ছে আইও, সব রিসোর্স ভার্চুয়ালাইজ হচ্ছে। বাট ডকার যেহেতু আমার কন্টেইনার বেস, অর্থাৎ শুধু প্রসেসের মাধ্যমে অপারেটিং সিস্টেমকে ভার্চুয়ালাইজ করতেছি, এখানে শুধু ভার্চুয়ালাইজ হচ্ছে অপারেটিং সিস্টেমের কার্নেল। এই জন্যই ভার্চুয়ালাইজ কার্নেল যতক্ষণ পর্যন্ত উইন্ডোজ সাপোর্ট দিত না ততদিন পর্যন্ত হচ্ছে উইন্ডোজ ডকারে ছিল না।
বাট 2016-এর মাঝামাঝির পর থেকে আসলে উইন্ডোজ ডকারাইজ করা সম্ভব, অর্থাৎ উইন্ডোজের ফুল কার্নেলটাকে আমরা ডকারাইজ করতে পারি, অর্থাৎ ভার্চুয়ালাইজ করতে পারি। তার আগ পর্যন্ত শুধু আমরা লিনাক্সের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, অর্থাৎ একটা লিনাক্স মেশিন, শুধু একটা লিনাক্স মেশিনকেই আমরা ডকারাইজ অ্যাজ এ গেস্ট হিসেবে ইউজ করতাম। সো এই জন্য গেস্ট এবং হোস্ট এই কনসেপ্টটা প্রয়োজন। আর যখন আমরা আমরা ধরেন আমাদের তো নর্মালি জাভা ডেভেলপাররা অ্যাপ্লিকেশন সার্ভারে কাজ করে, কিন্তু জাভা ডেভেলপারদের তো শুধু অ্যাপ্লিকেশন সার্ভারে কাজ করলেই হয় না, যারা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে নিজেদেরকে এক্সপোজ করতে চায় তাদের কিন্তু প্রয়োজন হয় যে আমার অ্যাপ্লিকেশনটাকে আমার ডেভেলপমেন্ট থেকে শুরু করে একবারে ক্লায়েন্ট এন্ড পর্যন্ত আমার ফুল নট অনলি সাপোর্ট, একবারে স্মুথ রান হচ্ছে কিনা সেটার পুরোপুরি এনশিওর করা। ডকারের মাধ্যমে খুব সহজেই একজন জাভা ডেভেলপার এই পুরো কাজটা করতে পারে, কারণ তার কাছে সবকিছুই ভার্চুয়ালাইজ এবং সব কাজগুলি সে শুধু প্রথমবার প্রি কনফিগার করে দিলেই হচ্ছে, এরপরে শুধু তার ডেভেলপমেন্টে মনোযোগ দিলেই হচ্ছে। ফুল ডেপ্লয়মেন্টের কাজটা তার অলরেডি ডকার ফাইলে স্ক্রিপ্ট এর মাধ্যমেই করা সম্ভব। আমি আমারটুকু শেষ করছি। থ্যাংক ইউ শান্তনু ভাই চমৎকার ভাবে এই জিনিসটিকে বোঝানোর জন্য। আমাদের আরো কিছু কোশ্চেন রয়েছে, আমরা নিয়ে নিই। একটা চমৎকার কোশ্চেন রয়েছে, আমার মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সার সাজ্জাদ ভাই আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে যে অনেকেই আপনার এই টার্মিনালটা দেখে খুব চমৎকৃত হয়েছে, যে আপনি টার্মিনালটা মানে কি টার্মিনাল ইউজ করেছেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে ZSSH টার্মিনাল। এখানে তার উপরে একটা কি বলে টেমপ্লেটের মতো ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে OMyZSSH, এবং তার ভিতরে অনেকগুলা প্লাগইন ইউজ করা হয়েছে, যে কারণে এটা এরকম আর কি সুন্দর লাগতেছে। তো আমি ইউটিউবের ওই চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি যে OMyZSSH, এটাতে সার্চ করলেই আর কি মানুষ জানতে পারবে যে কি এটা ইউজ করা হয়েছে আর কি। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আমাদের এখানে বেশ কিছু ডিসকাশন হচ্ছে চ্যাট বক্সে, আমরা কি সেগুলোর একটা ডিসকাশনে যুক্ত করতে পারি? যেমন ধরেন আমাদের একজন জিজ্ঞেস করেছেন যে জাভা মডিউল সিস্টেম কি ডকারের সাথে কম্প্যাটিবল কিনা, এরকম আর কি। ওই দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। মডিউল সিস্টেম দিয়ে আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে জারি তৈরি করবেন বা ওয়ারি তৈরি করবেন, তো ওইটার সাথে ডকারের তেমন কোনো সম্পর্ক নাই। ডকারে আপনি আপনার ইনস্ট্যান্স চালাবেন, সেটা যেভাবে চালান না কেন, আপনি যার তৈরি করেন তারপরে আপনার একটা উবুন্টুতে বা কোনো একটা অপারেটিং সিস্টেমে এটা ডেপ্লয় করবেন। সো এই দুইটার সাথে অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনো সম্পর্ক নাই আর কি। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। এখানে বেশ কিছু ডিসকাশন চলছে, আলী আশিক এন্ড অমিত সেন ডিসকাস করেছেন, সেগুলো কি আমরা রিড আউট করব? লাইক উনি অ্যান্সার দিচ্ছিলেন আসলে ডকার লাইট ওয়েট দেন ভিএম কিভাবে। আচ্ছা, তো ডকারে যে ইমেজ গুলা তৈরি হয় ওইটা হচ্ছে একেবারে বেসিক একটা জিনিস। তো আমরা যখন উবুন্টুর একটা ইমেজ ডাউনলোড করি, ওইটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি লাইনাস টরভালসের যে লিনাক্স গিট রিপোজিটরি ওইটা থেকে নিয়ে এক্সিকিউটেবল তৈরি করে, তার উপরে অনেক কিছু দিয়ে, যেমন যেটার মানে সিম্পলি যদি বলি যে শুরুতে হচ্ছে লিনাক্স কার্নেল, তার উপরে হচ্ছে ডেবিয়ান, তার উপরে আবার উবুন্টু নিজস্ব কিছু টুইকিং করে তারপরে একটা ইমেজ তৈরি করে। আর এই ডকারের যে ইমেজগুলা এগুলা খুবই লাইট ওয়েট, এগুলাতে অত কিছুই না, একেবারে বেয়ার মিনিমাম একটা সার্ভার চালানোর জন্য যতটুক দরকার একটা উবুন্টুর ততটুক জিনিসপত্র নিয়েই একটা ইমেজ তৈরি করা হয়। এই কারণে দেখা যায় যে এগুলা ইমেজের সাইজ লাইক 100 মেগাবাইটেরও নিচে হয় অনেকগুলা। এইটাই আর কি কারণ এটা এত ছোট হওয়ার। আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে যে হাসানুর জামান করেছেন, সো ডকার ইজ ইউজড টু deployment testing as a guest user. We can create different container as our purpose and test them and no effect on each other. মানে হ্যাঁ, এটা আংশিক সত্য। আংশিক সত্য আপনি শুধু বলতেছি কারণে যে এটা শুধু আপনি গেস্ট ইউজারের জন্য আপনি তৈরি করবেন না, এটা আপনার প্রোডাকশনেও, আপনি আপনার প্রোডাকশনে যে সার্ভার ওইখানেও আপনি ডকার ইনস্টল করে ওইখানে বিভিন্ন রকমের সার্ভার আপনি তৈরি করতে পারেন ওই মেশিনে। মানে প্রোডাকশনের মেশিন তো একটা পিসি, ওই পিসিতেও আপনি চালু করতে পারেন। এবং এইটা যে ডকার ইনস্টেন্স দেখে কোনো লো পারফরমেন্ট কোনো কিছু এরকম না,
নর্মাল পিসি যেরকম পারফর্ম করবে এটা ওইরকমই পারফর্ম করবে। তো এটা আপনি আপনার প্রোডাকশনেও চালাতে পারবেন। এটা এমন না যে সবকিছু আপনার যখনই কোনো কিছু টেস্ট করার দরকার তখনই আপনি একটা ডকার ইমেজ ডাউনলোড করলেন বা একটা কন্টেইনার দিয়ে একটা অপারেটিং সিস্টেম চালালেন, এরকম না বিষয়টা। তো এটা আপনি রিয়েল ওয়ার্ল্ডে তৈরি করে প্রোডাকশনে এটা ইউজ করতে পারবেন। ইনফ্যাক্ট এডাব্লিউএস সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তাহলে এডাব্লিউএস এর একটা পার্টি আছে যেখানে আপনি এরকম ডকার ইমেজ দিয়ে আপনার সার্ভার সেট আপ করবেন। আপনার ম্যানুয়ালি কোনো EC2 ইনস্ট্যান্স নিতে হবে না এবং ওইখানে কোনো কিছু সেট আপ করা লাগবে না। আচ্ছা, এবং অফকোর্স লাস্টের যে কথাটা বলছেন ওইটাও সত্য যে একটা আর একটা কন্টেইনারের সাথে কোনো সম্পর্ক নাই, প্লাস আপনার হোস্ট মেশিনের সাথেও আপনার যে কন্টেইনারটা চালু করতেছেন ওইটারও কোনো সম্পর্ক নাই, কমপ্লিটলি সেপারেট। আচ্ছা, এই সম্পর্কে আমি একটু কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে আমরা AWS এ অনেক সময় খুব ইজিলি মানে দ্রুত কিছু করার জন্য মানে AWS কিছু ফ্রি টায়ার দেয়, তাই না? যেমন EC2 এর ইনস্ট্যান্স বেশ কিছু 1 ইয়ারের জন্য ফ্রি টায়ার বা এরকম কিছু সুবিধা আছে। আমরা অনেক সময় টেস্ট করার জন্য বা বেসিক ইউজারকে কিছু একটা দেখানোর জন্য একটা স্প্রিং বুটের একটা অ্যাপ্লিকেশন AWS তুলে দিই, তারপরে ওটা চলতে থাকে আর কি এরকম। তো ওইখানে আপনার যদি আমরা এই ডকার ইউজ করতে চাই তাহলে আমাদের ওয়েটা কি হবে যদি জানা থাকে আপনাদের আর কি? হ্যাঁ, এখানে যেভাবে দেখাইছি সেম সিস্টেম। সো আপনি ওই যে ডকারের আপনি একটা ইনস্ট্যান্স যখন নিবেন তখন ওইটা তো আপনি বলে দিবেন যে আপনি একটা উবুন্টু ইনস্ট্যান্স চাচ্ছেন বা কি ধরনের ইনস্ট্যান্স চাচ্ছেন। তো ওইটা আপনাকে এরকম একটা আপনার পিসির মতোই একটা পিসি দিবে, ওই সার্ভার পিসি। ওই সার্ভার পিসিতে আপনি এখানে যেভাবে ডকার ইনস্টল করছেন ওইখানেও সেম ভাবেই আপনি ডকার ইনস্টল করতে পারবেন। এবং এখানে তারপরে আমি যা যা দেখাইছি, হ্যাঁ সেপারেট কিছু না, একেবারে সেম, মানে সিম্পল এন্ড সেম। তবে AWS এ একটু অ্যাড করে নিয়ে এর সাথে AWS এর ডকার ইনস্টল এবং সেটআপ সহ এনভায়রনমেন্ট গুলি পাওয়া যায়, অর্থাৎ ইনস্ট্যান্সে আমরা দিতে পারি। আই সি ওকে, দ্যাটস আর গ্রেট। এখানে একটা ডিস্টিংক্ট বলে রাখি, সেটা হচ্ছে AWS কিন্তু ইটসেলফ AWS এর মেশিন যেগুলি আমরা বানাই, আনলেস ইউ হ্যাভ ডেডিকেটেড ইনস্ট্যান্স ছাড়া ইউজুয়ালি AWS এর মেশিনগুলো সবই কিন্তু ভার্চুয়ালাইজ। সো আমি যদি ভার্চুয়ালাইজেশনের উপরে ভার্চুয়ালাইজ করি, এখানে ওই যে প্রোডাকশন সিস্টেমের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় যে আমরা আসলে এটা যেন ওভার ভার্চুয়ালাইজ না হয়, অর্থাৎ আমার যাতে প্রপারলি একটা ডেডিকেটেড ইনস্ট্যান্স থাকে, তারপর আমরা এনভায়রনমেন্টগুলি বানাতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো তাহলে। হ্যাঁ, আমরা কারণ AWS সহ AWS Azure সবগুলো প্ল্যাটফর্মই হচ্ছে শেয়ার্ড এনভায়রনমেন্ট, যেগুলো আমাদের লো টায়ার বা নন অপটিমাইজ ইনস্ট্যান্সেস। অপটিমাইজ ইনস্ট্যান্সেস বা হচ্ছে ডেডিকেটেড ইনস্ট্যান্সেস এগুলি হচ্ছে স্পেসিফিক অ্যাপ্লিকেশন এবং স্পেসিফিক কাজের জন্য ডিজাইন করা। সো সেইগুলি সাধারণত ডেডিকেটেড হোস্ট থাকে এবং সেগুলি একটু দাম বেশি হয়, নর্মালি চাইতে ডাবল। আমরা যারা ফ্রি টায়ার ইউজ করি বা লো ইনস্ট্যান্স গুলো ইউজ করি সেগুলি সাধারণত শেয়ার ইনস্ট্যান্স হয়, অর্থাৎ ডেডিকেটেড মেশিন থাকে না। সো পারফরমেন্স কাউন্টার একটা ব্যাপার থাকে, সিপিইউ পারফরমেন্স কাউন্টার। সেই পারফরমেন্স কাউন্টার গুলো যদি আমরা একটু মেজার করি, দেখবো যে পারফরমেন্স ইউনিটের ক্ষেত্রে জিওন বা ডিফারেন্ট সিপিইউ যেভাবে ওরা এক্সপোজ করে, এখানে কিন্তু অনেক পার্থক্য টের পাওয়া যায়। যার জন্য যারা AWS এ লেটস সে স্ক্রিপ্ট লিখে মেশিন ইনস্ট্যান্স তৈরি করে, যারা স্কেলেবল অ্যাপ্লিকেশন বানায়, যে অটোমেটিক ভাবে AWS এ ইনস্ট্যান্স হবে, এই কনফিগার থাকবে, সেখানে ডকারাইজড এনভায়রনমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন রান হবে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলি খেয়াল রাখতে হয় যাতে অপটিমাইজ ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশন এটা তৈরি হয়। এবং এটা ডেটাবেজের জন্য অনেক বেশি ক্রুশিয়াল, কারণ ওখানে আইও পারফরমেন্স ভালো হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ডেটাবেজ ইজ ফর। সো থ্যাংক ইউ শান্তনু ভাই এন্ড সাজ্জাদ ভাই। আমাদের মনে আর তেমন কোনো কোশ্চেন নেই। ওকে, সো একজন লাস্টে আমরা একটা কোশ্চেন নিয়ে নিই, কারণ আমাদের অ্যাকচুয়ালি সময় 12টা বেজে গেছে, কালকে আমাদের সবারই অফিস আছে। সো লাস্ট কোশ্চেনটা সেটা হচ্ছে যে কুবারনেটিস সম্পর্কে আসলে একজন জিজ্ঞেস করেছেন, সে মানে আমরা তো ডকার নিয়ে ডিসকাস করলাম, তাহলে কুবারনেটিস জিনিসটা কি? আইডিয়া নেই। সাজ্জাদ ভাই, আপনার আইডিয়া আছে কুবারনেটিস সম্পর্কে? জি, তো এইটা ওই ডকারের মতোই। তো এটা লাইক আরেকটা টেকনোলজি আপনার ইউজ করার জন্য আর কি। সো ওইটা ওই ধরনের মানে ওইটা ওদের সার্ভারে আছে, ওই কুবারনেটিস ইনস্ট্যান্স গুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে যেরকম ডকার আপনারা তৈরি করছেন ওইরকম আর কি গুগলের যে সার্ভার আছে, ওই গুগলের সার্ভারে ওই কুবারনেটিস গুলো আপনারা ইউজ করতে পারেন আর কি, এইরকম বিষয়টা।
আচ্ছা, আমি একটা লিংক দিয়ে দিব, দুইটার হচ্ছে ডিফারেন্সটা কি। আমি একটা সুন্দর চমৎকার একটা আর্টিকেল পেয়েছি যে ডকার এবং কুবারনেটিসের মধ্যে ডিফারেন্সটা কি। আমি আমি এই আর্টিকেলের নিচে হয়তো দিয়ে দিব। তো থ্যাংক ইউ এভরিওয়ান আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। প্রায় রাত 12টা বাজে এতক্ষণ আমাদের এই লেকচার শোনার জন্য। আর ডেফিনেটলি আচাদ ভাই এবং সান্দুর ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। তো আমরা আশা করছি আমরা নিয়মিত এই প্রোগ্রামটি আরো সামনে আরো করতে পারবো, আরো চমৎকার কিছু বিষয় নিয়ে। তো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে যারা শুনছেন, সেগুলো ডেফিনেটলি আমাদের এই জাগবিডি গ্রুপে কোশ্চেন করতে পারবেন। আমরা আশা করি চেষ্টা করবো আপনাদের শান্তনু ভাই আছেন, সাজ্জাদ ভাই আছেন, কিংবা অন্য যারা আছে যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট, তারা ওই কোশ্চেন গুলো খুব আনন্দে আগ্রহ নিয়ে আপনাদের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবে। তো সে বলে আজকের মতো আমরা হচ্ছে বিদায় নিচ্ছি। সামনে কোনো বিষয় নিয়ে, তো ইন্টারেস্টিং কোনো একটা টপিক নিয়ে আমরা আবার দেখা করব। তো ঠিক আছে সাজ্জাদ ভাই, গুড নাইট। শান্তনু ভাই, গুড নাইট। আর কিছু বলতে চান একদম শেষের দিকে? সো আমি দুইটা জিনিস অ্যাড করি আসলে, হ্যাঁ, সাজ্জাদ ভাইয়ের সাথে। সো যেটা হচ্ছে যে যারা টেস্টারদের জন্য ডকার অনেক ইম্পর্টেন্ট এখনকার জন্য, যারা স্পেশালি ইউআই টেস্টার, সেলেনিয়াম টেস্টের জন্য একটা ডকার প্রজেক্ট আছে, নাম হচ্ছে জেলেনিয়াম। সো এটা যেটা করে সেলেনিয়াম টেস্ট এনভায়রনমেন্টকে ডকারাইজ করে দেয়, ফলে ডিফারেন্ট ব্রাউজার, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্ট, এইগুলো মেনটেন করা যেরকম কষ্টকর, সেটা কষ্টকর হয় না। শুধু স্ক্রিপ্ট লিখে দিলেই অটোমেটিক ভাবে ডকারাইজ ভাবে রান করে। প্রজেক্টের নাম হচ্ছে জেলেনিয়াম। সো রোকন, তুমি ওটাকে অ্যাড করতে পারো গ্রুপের অ্যাজ এ। ওকে, আমি ডেফিনেটলি এই ভিডিওর লিংকের নিচে আমি কিছু ডেসক্রিপশন, কিছু রিসোর্স যেগুলো হচ্ছে আপনাদের দুজন আমাকে অনেক দিয়েছেন চ্যাট বক্সে, এগুলো আমি যুক্ত করে দেব। আর সাজ্জাদ ভাই, আপনি যদি আরো কিছু রিসোর্স অ্যাড করতে চান, লাইক এই স্লাইড এবং বা অন্য কিছু স্ক্রিপ্ট, এগুলো আমাকে দিয়ে দিবেন, আমি হচ্ছে এই ডেসক্রিপশনের নিচে অ্যাড করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। বাই দ্য ওয়ে, রোকন, রিলেটেড টপিক। সো জাগবিডি তো আমাদের গিটহাব রিপোজিটরি আছে, রাইট? রাইট, ইয়েস, আমাদের আছে। ওইখানে এই রিসোর্সগুলো অ্যাড করে দিলে আরো ভালো হয়, কারণ ভাইয়ের তো ডকার ফাইল থাকবে, সো মানুষ যাতে দেখে বুঝে নিতে পারে। সেটাও করতে পারি আমি। সাজ্জাদ ভাই, আপনাকে আমি আমাদের এই জাগবিডির যে গিটহাব অর্গানাইজেশন আছে সেখানে অ্যাড করে দিব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। চমৎকার একটা সেশন নেওয়ার জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ।